শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর প্রথম প্রশাসনিক বৈঠক। শনিবার সেই বৈঠকেই কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন আইন শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ বরদাস্ত করবেন না তিনি। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। আপনারা আইন মেনে কাজ করুন। 4টে স্তরে আমরা গুরুত্ব দিতে চাই। একটা হচ্ছে রাজনৈতিক হিংসার বলি, দ্বিতীয় হচ্ছে পুলিশের দ্বারা অন্যায়ভাবে অত্যাচারিত, 3 হচ্ছে মহিলারা যারা অত্যাচারিত হয়েছেন, কমপ্লেন করতে এসেছেন, বলছেন আপনাদের মিটিয়ে নিন, কমপ্লেন না করাই ভালো। এইরকম কোনো তিক্ত অভিজ্ঞতা যদি কোনো মা বোন দিদির থাকে, সেগুলো আপনারা নতুন করে কমপ্লেন দিতে পারেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোনো স্কিম পেতে গিয়ে কাউকে পয়সা দিতে হয়েছে, কাটমানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা দুটো ইলেকট্রনিক্স ডকুমেন্টকে এনকারেজ করেছি। একটা হচ্ছে পেটিএম এ পেমেন্ট, আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার, আরটিজিএস এনএফটিএস করে টাকা ট্রান্সফার। এই ডকুমেন্ট পেলে অ্যারেস্ট করে দিই। আর বাকি যাদের কাছে ডকুমেন্ট নেই তারা অভিযোগ করবেন, তদন্ত করে কনসার্নিং আইও দেখবে, তদন্তের গ্র্যাভিটি থাকলে অ্যাকশন নেবে। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র, সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক সভা। देखिए डर का माहौल था, हायरार्की तोड़ दिया, कोई सिस्टम नहीं था, डिसिप्लिन खत्म। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं। कुछ अरेस्ट, कुछ एक्शन एसपी को 1 दिन बाद पता चलता, ये हो गया, वो हो गया। ये तो सिस्टम नहीं है। নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক। আইনের শাসন ফেরাতে পুলিশকে বার্তা শুভেন্দুর। এরপর ফলতায় রাজনৈতিক সভা। সেখান থেকে এলাকার সাংসদের বিরুদ্ধে সপ্তমে সুর। ভোট লুঠে সরব শুভেন্দু অধিকারী। 10 বছর ধরে ভোট লুটের অভিযোগ, এবার মানুষ হিসেব নেবে বলে হুঁশিয়ারি। ফলতায় প্রচারে দাবি শুভেন্দু অধিকারী। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। পঞ্চায়েতে নমিনেশন করতে দেননি, যে কটা লোক লড়েছে ভোট দিতে দেননি, যে কটা লোক ভোট দিতে পেরেছে গুনতে দেননি, যে কটা লোক গুনে জিতেছে পঞ্চায়েত অফিসে গঠন করার দিন ঢুকতে দেননি। আর কি চাই বন্ধু? এর হিসাব হবে না, আইন হাতে তুলে দেবেন না। ভোট প্রচারে রণংদেহী শুভেন্দু, নাম না করে অভিষেকের সংস্থাকে হুঁশিয়ারি। সংস্থার নামে বিপুল সম্পত্তির হদিশ। পুরসভা থেকে ফাইল আনানো হয়েছে, আমতলায় প্রাসাদের মতন অফিস রয়েছে। শুভেন্দু অধিকারী তিনি জানান, মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমরা জানি না। 3রা ডিসেম্বর 2023 ভটুগঞ্জে আমার সভায় আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়।
21শে মে পুনর্নির্বাচন। তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনতাকে ভরসা দিলেন, হুঁশিয়ারি দিলেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খানকে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকিরা? ডাকাতটা কোথায় দেখা যাচ্ছে? আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। 21শে মে পুনর্নির্বাচন, তার আগে ফলতায় প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 29শে এপ্রিল দক্ষিণবঙ্গের বাকি এলাকার সঙ্গে ভোট ছিল দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রেও, কিন্তু ভোটের দিনই ফলতার একাধিক বুথ থেকে অভিযোগ ওঠে। কোথাও ইভিএম এ বিরোধীদের নামের পাশে স্টিকার সাঁটিয়ে রাখা, কোথাও আবার বাসিন্দাদের ভোট দিতে বাধা। ভোটের পরের দিন ফলতার নানা এলাকায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। এরপরই গোটা ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই ফলতা বিধানসভা কেন্দ্র ভোটের আগে থেকেই গরম। এখানে এসেই তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের বাড়িতে হানা দেন উত্তরপ্রদেশ থেকে আসা দাবাং আইপিএস অজয় পাল শর্মা। ভোটের ময়দানে সিংহম ভার্সেস পুষ্পা দেখেছিল বঙ্গবাসী। जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। উনি নিজে সরাসরি গিয়ে সিংহম দেখাচ্ছে। উনি যদি সিংহম দেখায়, আমরাও পুষ্পা ঝুঁকে দাঁড়িয়ে। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকিরা? ডাকাতটা কোথায় দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে, নিশ্চিত থাকুন। আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। আজকে ডায়মন্ড হারবারে এমএলএ পান্নালাল হালদার আমাকে স্বাগত জানাতে গেছে। এই পান্নালাল হালদাররা কেউ নয়, আসল তো হলো গৌতম, সামিম, জাহাঙ্গীর, সেলিম। মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিন প্রথম ডায়মন্ড হারবারে গেলেন শুভেন্দু অধিকারী। অনেকের মতে এদিন কিছু পার্থক্য ছিল চোখে পড়ার মতো। একসময় আমডাঙ্গায় বিজেপির মিছিলকে হামলার মুখে পড়তে হয়েছিল। এদিন সেখান দিয়েই যখন শুভেন্দু অধিকারীর কনভয় যাচ্ছিল, তখন রাস্তার দুপাশে ভিড়ে ভিড়, উঠল স্লোগান, শুভেন্দুর নামে জয়ধ্বনি। নিউজ 18 বাংলা। তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে অনুপ্রবেশকারীকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দেখুন। তৃণমূল নেতার বাড়ি থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে। হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদিন। অভিযোগ, কয়েক বছর আগে তাঁর সাহায্যেই এক অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। শহীদুল গাজী নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। অভিযুক্ত তৃণমূল নেতা নিজের বাবাকে অনুপ্রবেশকারীর বাবা সাজিয়ে অবৈধ ভোটার কার্ড সহ অন্য সরকারি নথি তৈরি করেন। তারপর থেকে ওই অনুপ্রবেশকারীর ঠিকানা তৃণমূল নেতার ভেড়ি। এলাকার মেয়েকে বিয়ে করে সংসারও পেতেছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে শুক্রবার গভীর রাতে ওই অনুপ্রবেশকারীকে পাকড়াও করে হিঙ্গলগঞ্জ থানার হাতে তুলে দেন এলাকার বাসিন্দারা। ভোটার কার্ডটা করেছিল, আধার কার্ড আমি করেছিলাম, তখন তাদের 1000 টাকা 1,500 টাকা দেবো। ভোটার কার্ড করতে গেলে কাউকে একজনকে বাবা সাজাতে হয়। বাবা কে আছে? গোলাম গাছ। টিএমসির যে মদতে বাংলাদেশি সাতক্ষীরা থেকে এক আসামি এসে এখানে ভোটার কার্ড করে, অবৈধ ভোটার কার্ড করে বাবা সেজে জয়নাল আবেদিনকে যে আগে বাংলাদেশকে প্রশ্রয় দিয়েছে, গ্রামবাসী সেটা জানতে পেরে তাদেরকে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ যথাযথ সমস্ত বাংলাদেশকে সবাইকে অ্যারেস্ট করেছে।
26-এর ভোটযুদ্ধে অনুপ্রবেশ ইস্যুতে বিজেপি আর তৃণমূলের তুমুল বাকযুদ্ধের সাক্ষী থেকে যে বঙ্গবাসী, তৃণমূল কখনো দাবি করেছে অনুপ্রবেশ নিয়ে মিথ্যে প্রচার করা হচ্ছে, কখনো আবার বলেছে অনুপ্রবেশকারী রোখার দায়িত্ব কেন্দ্রের, বিএসএফ এর। উল্টো দিকে বিজেপি নেতারা বারবার অভিযোগ করেছেন তৃণমূল নেতাদের মদতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ঢুকছে অনুপ্রবেশকারীরা। তারপর তৃণমূল নেতারাই অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিচ্ছে। এর জেরে সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, প্রকৃত নাগরিকরা কাজ হারাচ্ছেন। এই অনুপ্রবেশকারীরা তৃণমূলের ভোট ব্যাংক। দেশ রাজ্যের সুরক্ষার কথা না ভেবে তারা শুধু ভোটে জেতার কথা ভাবছে। এই প্রচার যুদ্ধের পর ভোটযুদ্ধ, তারপর 4 মে ফল ঘোষণা, রাজ্যে ভয় আউট, ভরসাহীন। তৃণমূল নেতার বাড়ি থেকে বাংলাদেশকে বের করলেন গ্রামবাসীরাই। অনেকেরই অভিযোগ, গত কয়েক বছরে সীমান্ত পার করে বাংলায় অনুপ্রবেশের একটি রুটম্যাপ তৈরি হয়ে গেছে। সীমান্ত পার করার আগে পশ্চিমবঙ্গে দালালদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের লোকজন। সেই দালালরা প্রথমে ওই অনুপ্রবেশকারীদের নামে অবৈধ আধার কার্ড, রেশন কার্ড তৈরি করে। তারপর সুযোগ বুঝে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানো হয়। সীমান্তরক্ষীর নজর এড়িয়ে ভারতে ঢোকার পর অনুপ্রবেশকারীদের নামে ভোটার কার্ড, প্যান কার্ডও তৈরি হয়ে যায়। সেই সব নথি নিয়ে তারা কেরল, হায়দ্রাবাদ, দিল্লি, নয়ডার মতো ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেখানে কাজ খুঁজে নেয়। এখানেই শেষ নয়, বহু অনুপ্রবেশকারী আবার ওমান, কাতারের মতো দেশে কাজ করতে যায়। তারা পাসপোর্টও তৈরি করে ফেলে। পরিস্থিতি এতটাই উদ্বেগের যে 100 বছর ধরে এদেশে বসবাস করছে এমন পরিবারের লোকজনের কাছে যে নথি নেই, সেই নথিও রয়েছে অনুপ্রবেশকারীদের হাতে, যদিও সবই অবৈধ, বেআইনি। এরকমই একজন শহীদুল গাজী, তৃণমূল নেতার বাড়িতে বাংলাদেশি। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ রুখতে কড়া রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় শুরু জমি অধিগ্রহণের কাজ। কাঁটাতার বসাতে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। ভারতের পূর্বে বাংলাদেশ, দুদেশের মধ্যে 4142 কিলোমিটার 271 মিটার সীমান্ত। এর মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্ত 2211 কিলোমিটার 847 মিটার। এর মধ্যে 600 কিলোমিটারে কাঁটাতার নেই। এই অংশে কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দিচ্ছে রাজ্য সরকার। 11 মে সোমবার প্রথম ক্যাবিনেট বৈঠকেই জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। সেই মতো মালদায় শুরু জমি অধিগ্রহণ। কাঁটাতার বসলে সুরক্ষা বাড়বে, দেশের সুরক্ষা, রাজ্যের সুরক্ষা, নিজেদের সুরক্ষা। তাই জমি মালিকরা স্বেচ্ছাতেই জমি দিচ্ছেন। জমির কাগজপত্র জমা দিতেছি, বর্ডারে কাঁটাতারের বেড়া হবে তার জন্য। আমাদের 4 ভাই মিলে 100 শতক কাঁটাতার হওয়ার জন্য অনেক খুশি। আমরা সুরক্ষা থাকবো, বাংলাদেশ থেকে কোনো লোক এসে অত্যাচার চালাতে পারবে না। তার জন্য রাতের অন্ধকার এসে গরু চুরি করে যে মানুষজনকে কাটতো। মানে আমরা খুশি হয়েছি। সন্ধ্যা হলেই ওপার থেকে কিছু দুষ্কৃতীরা এখানে চলে আসতেন। এই ফেন্সে হওয়াতে সব থেকে এই এরিয়ার লোক এত খুশি হবেন। মালদায় ভারত বাংলাদেশের সীমান্ত 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটারে কাঁটাতার নেই। মালদায় এই কাঁটাতার বিহীন সীমান্তের বেশিরভাগটাই হবিবপুরে। হবিবপুরে কাঁটাতার দেওয়া হবে 29.3 কিলোমিটার সীমান্তে। জমি অধিগ্রহণ হবে হবিবপুরে ধুমপুর, বৈদ্যপুর এবং জাজইল গ্রাম পঞ্চায়েতে। 3টি পঞ্চায়েত মিলিয়ে প্রয়োজন প্রায় 250 একর জমি। শনিবার থেকে সেই জমি অধিগ্রহণের কাজ শুরু। 12টি দল তৈরি করে কাজ করছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর।
যে 29.3 কিলোমিটার আনফেন্সড এরিয়া আছে, সেটা ডিমার্কেশনের কাজ চলছে। সবাই মিলে ওয়ার ফুটেজ আমরা কাজ করছি। আমরা প্রায় 12টা টিম নামিয়েছি। টিমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছে যুদ্ধকালীন তৎপরতায়। বিএসএফ সঙ্গে মিটিং করেছি। মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ল্যান্ডস ইস্যুকে শেষ করব এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। দক্ষিণ দিনাজপুরেও শুরু জমি অধিগ্রহণের প্রক্রিয়া। 18 মে থেকে 31 মে পর্যন্ত 26টি ক্যাম্প চালিয়ে চলবে জমির দলিল নথিপত্র খতিয়ে দেখার কাজ। যাদের জমি ফেন্সিং এ পড়েছে তাদের এনওসি প্রদানের জন্য অতি অবশ্যই নির্ধারিত ক্যাম্পে এসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। টোটোয় মাইক বেঁধে ক্যাম্পে আসার আবেদন জানানো হচ্ছে জমি মালিকদের। দিনগুলিতে ক্যাম্পে এনওসি জমা দিতে না পারলে প্রয়োজনে অফিসে এসে জমা দিয়ে যাবে। দক্ষিণ দিনাজপুরে 252 কিলোমিটার সীমান্ত, এখানে 25 কিলোমিটারে কাঁটাতার নেই। সেখানেই এবার বসবে কাঁটাতার। আমাদের এখানে কাঁটাতারের বেড়া নেই, সিঙ্গেল বেড়া আছে। ফেন্সিং যে তার কাটাটা ওটা হলে আমাদের সুবিধা হয়। হ্যাঁ দিয়ে দেবো। ঘিরা হলে আমাদের সুবিধা হবে সুরক্ষার জন্য। যদি জমির প্রয়োজন হয় আপনারা কি জমি দিবেন? হ্যাঁ দিব। কিন্তু এটা দেশের সুরক্ষার জন্য। দেশের সুরক্ষা মানে আমার ঘরের সুরক্ষা। দেশ মানে আমার ঘর। অনেক সময় আমাদের মানে যে ফসল টসল ধান টান আমরা যে সমস্ত মানে আবাদ করি, জোর জন্ম অবস্থায় ওরা মানে ফসল টসল নিয়ে যায়। ফেন্সিং এটা সুবিধা। জমি দিতে আমার কোনো অসুবিধা নেই। মালদা থেকে সেবক দেব শর্মা এবং লিপেশ লালা ও দক্ষিণ দিনাজপুর থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা। আইন শৃঙ্খলা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলায় জেলায় অ্যাকশনে পুলিশ, চলছে গ্রেফতারি। সাইদুল খান, তৃণমূল আমলে ফলতার ত্রাস, জাহাঙ্গীর খানের ভাইরা ভাই। খুনের চেষ্টার অভিযোগ, এই মামলায় সাইদুলকে গ্রেফতার করেছে ফলতা থানার পুলিশ। একুশে মে ফলতা বিধানসভা আসনে ভোট, তার আগে 15ই মে গ্রেফতার সাইদুল খান। 2023 সাল থেকে ফলতা পঞ্চায়েত সমিতির সহসভাপতি। 2021 থেকে মারধর, হুমকি, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে সাইদুল খানের বিরুদ্ধে। খুনের চেষ্টার মামলায় শুক্রবার তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। চঞ্চল খাঁড়া, পূর্ব মেদিনীপুরের তমলুক পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। তমলুকের 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পার্থসারথী মান্না চিকিৎসক। অভিযোগ, তাঁর জমি দখল করার জন্য ক্রমাগত হুমকি দিয়েছে স্থানীয় ক্লাব। এর পেছনে রয়েছেন তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া। কখনো চিকিৎসককে পুড়িয়ে মারার হুমকি, কখনো আবার তার স্ত্রী মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে একাধিকবার থানায় অভিযোগ জানালেও পদক্ষেপ করেনি পুলিশ। রাজ্যে পালাবদল হতেই গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। চঞ্চল খাঁড়ার নেতৃত্বে কমল মাইতি, বলরাম ফদিকার, নারায়ণ ফদিকার, রাজু ফদিকার এবং আরও অনেকেই এরা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার। আমার মেয়েকে পড়তে দেওয়া হয়নি, আমাদেরকে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। যখন 2020 সালে আমি জায়গা কিনে প্রাচীর করলাম, হঠাৎ একদিন প্রাচীর ভাঙতে শুরু করে। অকথ্য ভাষায় দিন দিন আমার মেয়েকে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে। 21 সালে ভোটের মধ্যেই এফআইআর করেছি, তারপরেও আমাকে হুমকি দিচ্ছে, মেরে দেবে, প্রাণে মারা হুমকি। তমলুক শহরের নাগরিকের অনেক কমপ্লেন আছে, মানুষ ভয় পাচ্ছে। আপনারা ভয় ছেড়ে বেরিয়ে আসুন। চঞ্চল খাঁড়া এলাকার দাপুটে তৃণমূল নেতা। 2017 থেকে 2022 পর্যন্ত তমলুক পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 2022 থেকে 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 2025-এ প্রায় 1 মাস পুরো চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শুক্রবার প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করে পুলিশ। তমলুক থানার কাছে এর আগে অভিযোগ ছিল চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে। আমাদের জ্ঞানত তিনি একজন ডাক্তারবাবু। তার উপর শারীরিক নির্যাতন, টর্চার করা এবং অন্যান্য মারধরের অভিযোগ আমরা পেয়েছি। চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ আমরা পেয়েছি, সেগুলোর তদন্ত চলছে। সেগুলোতে চিটিং এবং সেই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আমরা পেয়েছি, আরও একাধিক। উত্তম দাস ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক, পরেশরাম দাসের দাদা, ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ।
চৌঠা মে ভোটের পর এলাকায় গুলি চালান উত্তম, এরকমটাই জানিয়েছে পুলিশ। এ নিয়ে থানায় অভিযোগ হয়, তাতেই তৃণমূল নেতা গ্রেফতার। উত্তম দাস তো ওই নেতা হওয়ার আগে জেলখাটা আসামি, দুষ্কৃতী হিসেবে পরিচিত ছিল। প্রত্যেকটা নির্বাচনে লুট করেছে। রন্তু দাস তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি। তোলাবাজি, জমি দখল এবং এলাকায় সিন্ডিকেট চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এটা একটা পলিটিক্যালি অ্যারেস্ট। একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম, আজকে অন্য একটা দল ক্ষমতায় এসছে, তারাও অনেক পরিশ্রম করেছে, অনেক ত্যাগ করেছে। তাদের একটা রাগ অভিমান থেকেই যায় কোনো না কোনো জায়গায়। এটা নতুন কিছু না, এটা সারা বাংলা জুড়ে হচ্ছে। সঠিক কারণ আমার কাছে কিছু নেই, কোনো নন ভেরিয়েবল সেকশনের কেসও আমার কাছে। 2021 ভোটের রেজাল্টের পরে বিজেপি কর্মীদের মারধর এবং ঘরছাড়া করার অভিযোগ। প্রায় 5 বছর পর গ্রেফতার পশ্চিম বর্ধমানের বারাবণী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের সুকুমার সাধু। জালে প্রাক্তন সিভিক ভলান্টিয়ার দেবাশিস গোপ। আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, যারা 2021 সাল থেকে বিজেপির কর্মীদের ঘর বাড়ি ভেঙেছে, যারা তাণ্ডব চালিয়েছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। তাদের নামে ভুড়ি ভুড়ি কমপ্লেন আছে। বারাবণী জুড়ে এরা এলাকায় তাণ্ডব করেছে। 2021 ভোটের পর কোচবিহারে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। শুক্রবার গ্রেফতার করা হয় সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের স্বপন দাসকে। তার ভাই বাপন দাস এবং তৃণমূল কর্মী বিজন দাসকেও গ্রেফতার করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। কোথাও বাসের ছাদে যাত্রী, তো কোথাও আবার বাইক চালকের হেলমেট নেই, আর এসবই রুখতে কড়া পুলিশ। দেখুন, ট্রাফিক আইন মেনে চলতে হবে, কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকার। এরপরেই তৎপর পুলিশ প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পিংলা, এখানকার জামনা বাজারে বাসের ছাদে বসে যাত্রী। ট্রেকারের ছাদেও যাত্রী। গাড়ি থামিয়ে গাড়ির ছাদ থেকে যাত্রীদের নামায় পুলিশ, সতর্ক করে চালকদের। হেলমেট ছাড়া বাইক চালালেও কড়াকড়ি। খুবই ভালো উদ্যোগ, সরকারের এই উদ্যোগটা খুবই ভালো। এতে নিজের সেফটি, নিজের জীবন বাঁচবে এবং নিজের পরিবার বাঁচবে। হেলমেটটা অবশ্যই দরকার। আমি তো বলবো এটা খুব ভালো করেছে। হেলমেট পরা সত্যিকারের ভালো, প্রাণহানি থেকে অনেক আমরা রক্ষা পাই এতে। এই উদ্যোগে আমরা একমত। হ্যাঁ, আমরা 100 বার ধন্যবাদ জানাবো ওনাকে, আর সবাইকে বলবো যে এটা পরে বেরোনো উচিত। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ, এখানকার 117 নম্বর জাতীয় সড়কেও হেলমেটবিহীন চালকদের ধরপাকড়। হেলমেট পরে বাইক চালালে দেওয়া হয় চকোলেট। পূর্ব মেদিনীপুরের দীঘা, এখানকার 116 জাতীয় সড়কেও অভিযান। হেলমেট না পরলে মাঝ রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয় চালকদের। নিউজ 18 বাংলা। জেলে বসেই সন্দেশখালীর একসময়ের ত্রাস শাহজাহান, তার ফোনে খুনের ছক সাক্ষীকে, কখনো তোলাবাজি, এই সমস্ত আর চলবে না জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন,
তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। সন্দেশখালীর শেখ শাহজাহান, তৃণমূল আমলে সন্দেশখালীর ত্রাস। 2024-এর 29শে ফেব্রুয়ারি থেকে জেলবন্দি। অভিযোগ, এর পরেও শাহজাহানের দাপট কমেনি। জেল থেকেই সন্দেশখালীতে চালিয়ে যাচ্ছে রাজত্ব। জেলে বসেই খুনের ছক, যা ঘটেছিল গত বছর 10ই ডিসেম্বর। সন্দেশখালীর বাড়ি থেকে বসিরহাট আদালতে যাচ্ছিলেন শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ। গাড়ি চালাচ্ছিলেন শাহনুর মোল্লা। ড্রাইভারের পাশের সিটে বসেছিলেন ভোলানাথ ঘোষ, পিছনে ভোলানাথের ছেলে সত্যজিৎ। ভোলানাথের দাবি, গাড়িটি যখন সরবেরিয়া থেকে মালঞ্চর দিকে যাচ্ছিল তখনই ট্রাকের ধাক্কা। উল্টো দিক থেকে আসা ট্রাক ধাক্কা মারে গাড়িতে। পাশের নয়নজুলিতে ছিটকে পড়ে গাড়িটি। জলাশয়ে পড়ে যায় ট্রাকটিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের। ট্রাক চালক পালিয়ে যান বলে দাবি। সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় ওই লরিটা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে। সেই উদ্দেশ্য করে সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওখানে একটাই রাত চলে শাহজাহান শেখ। এছাড়াও কখনো জেলে বসে হুমকি, কখনো তোলাবাজি। শেখ শাহজাহানের বিরুদ্ধে নানা অভিযোগ। তবে এসব আর চলবে না, কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন